This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাজে কথা জবাব দেওয়ার কোনো আমাদের জবাব দাও। এটা আমি তো বলবো আপনারা এটার জবাব দিন যে এই ধরনের কথা বলা যায় কি, যে এখানে কি হিন্দু বিরোধী সে যদি মানে তাকে রাবণের সাথে তুলনা করে সীতাহরণ, মানে তার মধ্যে মহিলাদের নিয়ে আসছে। আগামীকাল 50 বছর পূর্তি নারী দিবসে, তার আগে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি যিনি সাংসদ, যিনি বলছেন ভোটার আমার মেয়েদের ভোট চাই, সারা জায়গায় ওই রেউড়ি 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 করতে করতে কিন্তু ওই লক্ষ্মীর ভাণ্ডার ফলো করছে, অনুসরণ করছে। তিনি আগের দিন এই কথা যদি বলে থাকেন, ধিক্কার জানাই তাকে। নমস্কার, আমি রাজা। আমি ঠোঁটকাটা সোজা কথা সপাটে বলাই আমার অভ্যাস। আজ ঠোঁটকাটার শুরুতেই দেখলেন বিধানসভা স্পিকার কেমন বিরক্ত। গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও ক্রুদ্ধ, কিন্তু কেন সবটা বোঝা গেল না তো। আরেকবার শুনে নিন বিজেপির রাজ্য সভাপতি ঠিক কি বলেছেন। लास्ट इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफ्रॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा। বিমান বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্যদের রেগে যাওয়ার এটাই হচ্ছে আসল কারণ। কারণ ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করেছেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা। দুর্গাপুজোয় আমরা ইউনেস্কোর হেরিটেজ পেয়েছি, কন্যাশ্রীতে আমরা সারা বিশ্বের সেরা প্রাইজ পেয়েছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডারও পাবো। মনে রাখবেন, যে বাংলা পৃথিবীতে নাম্বার 1, তাকে কি করে তোমরা খাটো করবে? জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ, তাকে এইভাবে অপমান, এটা হতে পারে না। কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাবে আক্রমণ করছেন সুকান্ত মজুমদার। উনি অনেক ছোট, তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে প্রণাম করে ক্ষমা চেয়ে আসে। একদম চাঁচা ছোলা ভাষায় আক্রমণে মুখর তৃণমূলের মুখপাত্র। কিন্তু হঠাৎ মুখ্যমন্ত্রীকে রাবণের সঙ্গে তুলনা করতে গেলেন কেন বিজেপি রাজ্য সভাপতি? দেখুন, অফ স্ট্যাম্পের বাইরে বল করলে খেলতে অসুবিধা হচ্ছিল বিরাট কোহলির। উল্টো দিকের বোলাররা তাই টানা অফ স্ট্যাম্পের বাইরে বল করে যাচ্ছেন। বিজেপিও ঠিক তাই করছে। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দুরা এক কাট্টা হয়েছে, আর একটু করা দরকার। হিন্দু 39% এক কাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। আমি শুভেন্দু অধিকারী, আমি সবার বিধায়ক নই। আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। আমাকে হিন্দু জিতিয়েছে, আমি হিন্দুদের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে দায়বদ্ধ নেই। যে হিন্দু হিতে কাজ করবে সেই পশ্চিমবঙ্গে রাজ করবে। বিরাট কোহলির জন্য অফ স্টাম্পের বাইরে বল করে যাচ্ছেন উল্টো দিকের বোলাররা, আর 26-এর ভোটে জিততে বিজেপি বল ফেলে যাচ্ছে একেবারে লাইন অ্যান্ড লেংথ হিন্দুত্বের লাইনে। ভোট রাজনীতি সবই তো আসলে খেলা। খেলা আবার হবে। কি খেলা করবেন আপনি? 2026-এর খেলাটা আর একটু জোরে মারতে হবে। আরো জোরে জোরে খেলা হবে, সরাসরি হুঙ্কার। খেলা নম্বর 4 বিজেপির হবে হার। খেলা নম্বর 5 একটাই আছে, বড় খেলা। সে খেলাটা হচ্ছে বাবুঘাটে ফিরহাদ হাকিমের সাজানো ঘাটে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? 7 বছরে 8.69% ভোটারের যে বৃদ্ধি,
এই ভোটারের বৃদ্ধির মধ্যে রাজ্যের গড়ের থেকে বেশি ভোটার বেড়েছে এমন বিধানসভার সংখ্যা 136। এই 136 বিধানসভার মধ্যে 82টি বিধানসভা মুসলিম অধ্যুষিত এবং রাজ্যের যে গড়, সেই গড়ের থেকে কম ভোটার বেড়েছে সেই বিধানসভার সংখ্যা 158। এর মধ্যে মুসলিম অধ্যুষিত বিধানসভার সংখ্যা 13। তাই বাস্তব সত্য পশ্চিমবঙ্গের ভোটার বৃদ্ধির তা হলো যেখানে মুসলমান সংখ্যা বেশি সেখানে ভোটার সংখ্যা বেশি। ভুতুড়ে ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেসের আগ্রাসী প্রচারের মুখে এবার পাল্টা আক্রমণে নামল বিজেপি। সংখ্যালঘু তোষণ এবং রোহিঙ্গা তত্ত্বের কথা বলে শাসক মমতাকে আগেই নিশানা করেছে তারা, আর এবার সংখ্যালঘু এলাকায় অস্বাভাবিক ভোটার বৃদ্ধির কথা বলে পুরনো অস্ত্রে আরও একবার শান দিল তারা। পশ্চিমবঙ্গের গত 7 বছরে সবচেয়ে বেশি ভোটার বেড়েছে রাজারহাট নিউ টাউন কেন্দ্রে। ভোটার বেড়েছে 64,195 বা 19.96%। এই রোহিঙ্গারা হিঙ্গলগঞ্জ বসিরহাট দিয়ে ঢোকার পর ওই রাজারহাটের ফ্রিঞ্জ এরিয়াতেই সবচেয়ে বসবাস শুরু করছে। তাই পশ্চিমবঙ্গে প্রথম 10টি যে কেন্দ্র যেখানে সবচেয়ে বেশি ভোটার পাওয়া গেছে, ভোটারের বৃদ্ধি হয়েছে, সেগুলি হলো রাজারহাট নিউ টাউন, বারুইপুর পশ্চিম, সোনারপুর উত্তর, বারুইপুর পূর্ব, সুজাপুর, ক্যানিং পূর্ব, শামশেরগঞ্জ, ইসলামপুর, ভাঙর, সুতি এবং কসবা। গুলশাল কলোনিতে ওই এলাকা যে কসবা, সেই কসবাতে গত 7 বছরে ভোটার বেড়েছে 13%, প্রায় 42,000। গত 7 বছরে সবচেয়ে কম ভোটার বেড়েছে মাত্র 2%। 7 বছরে ভোটার বেড়েছে 4,000। সেই কেন্দ্রটির নাম রাসবিহারী কেন্দ্র। তারপরে কোথায়? তার পরের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া 2.2%, এটাও একটি হিন্দু বহুল মোটামুটি বিধানসভা কেন্দ্র। এবং ভবানীপুরেও ভোটার বেড়েছে 2.7% বা 5,538 গত 7 বছরে ভোটার বেড়েছে। অর্থাৎ এই হিন্দু প্রধান এলাকাগুলো থেকে ভোটারদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, ভোটারদের নাম কেটে ফেলা হচ্ছে, আর মুসলিম বহুল বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার সংখ্যা অস্বাভাবিকভাবে বাড়ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ভুতুরে ভোটারের আসল রিয়েলিটি। বেড়েছে তো, অনেক ফিকটিশাস নাম এসছে, অনেক ঘোস্ট ভোটার। আমরা তো স্ক্রুটিনি করে দেখেছি, একটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যদি 30-40 হাজার ভোটার থাকে, ফার্স্ট ভোটারের নাম ঢুকিয়ে দেয়, সেটা তো সাংঘাতিক ব্যাপার। না, গতকাল এই নিয়ে কিন্তু হয়ে গেছে এক প্রশ্ন, আমরা বলেছি, ইলেকশন কমিশনে গেছি আমরা। বিজেপি কি বলে তাতে আসা যায় না। ওরা যদি মনে করে কোথাও ভোটার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, ইলেকশন কমিশনকে বলুন। এটা দেখিয়ে বিজেপি চাইছে ধর্মীয় উত্তেজনাটাকে টিকিয়ে রাখতে। এগুলো একটা সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক উত্তেজনাকে ছড়িয়ে দেওয়ার একটা কৌশল। আমরা তো দেখছি অনেক ভোটার বৃদ্ধি হয়েছে, পশ্চিমবাংলায় ভোটার, আবার এতেও হরিয়ানায় ভোটার, এরকম সব নাম পাওয়া গিয়েছে। সুতরাং ওরাও বলার কিছু থাকলে ইলেকশন কমিশনকে বলুন, সংবাদ মাধ্যমে বিবৃতি না দিয়ে। সেটা তো বিজেপির ব্যর্থতা, তারাই তো নির্বাচন কমিশনকে কুক্ষিগত করে রেখেছেন। এইসব তো বিজেপিরই কর্মকাণ্ড। এখন যা সামনে আসছে সে করবার জন্য এখন বলছেন তারা তৃণমূল এই করেছে সেই করেছে, বিজেপি করেছে। এটা সেন্টার থেকে করেছে, আমরা আমাদের কথা বলে এসেছি। এবং ইউনিক নাম্বার বলা হয়েছে যে ইউনিক নাম্বার দিতে হবে। ইউনিক নাম্বার দিলে কিন্তু এই সমস্ত গন্ডগোলগুলো অনেকটা ক্ষেত্রে মিটে যায়। ডুপ্লিকেট এপিক নাম্বারের পর্দাফাঁস প্রথম করেছিল TV9 বাংলা, আর এই ইস্যুকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমি প্রমাণ দিচ্ছি। তসলিম মিয়া, বাড়ি কোথায়? গঙ্গারামপুর। এখানে নাম দিয়েছে জিজ্ঞেস মাকভানা। তার বাড়ি কোথায়? তার বাড়ি হচ্ছে গুজরাট আহমেদাবাদ। বুঝেছেন? একই এপিক কার্ডে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই। আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। ইউনিক নাম্বার বলা হয়েছে যে ইউনিক নাম্বার
দিতে হবে। আর এই দ্বিতীয় দাবিকেই কার্যত মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন। বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী 3 মাসের মধ্যে সারা দেশে ইউনিক ন্যাশনাল এপিক নাম্বার শুধুমাত্র ইস্যু করা হবে না, তার পাশাপাশি ইলেকটোরাল রোল থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার বাদ দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক অভিযোগ করেছিলেন বাইরের রাজ্যের ভুয়ো ভোটার এ রাজ্যে ঢোকানো হচ্ছে, সেটা আজ ইলেকশন কমিশন যা বলেছে তার থেকে একদম স্পষ্ট। রাজ্য ওয়ারি যে আলফা নিউমারিক নাম্বার বিতরণ হয়েছিল, সেই বিতরণের ফলে কোথাও কোথাও সেম এপিক নাম্বারে ভিন রাজ্যে ভোটার থাকতে পারে। এটা মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয়, বিজেপির একটা বড় পর্দা ফাঁস। এপিক নাম্বার আর ফলস ভোটারের মধ্যে পার্থক্য আছে। ফলস ভোটারের তালিকা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রায় 17 লক্ষ তালিকা আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছিলাম। আন্দোলন শুরু হয়েছিল নো আইডেন্টি কার্ড নো ভোট, তারপর জাতীয় নির্বাচন কমিশন নড়ে এসে আইডেন্টি কার্ড দিতে বাধ্য হয়েছিল যখন সিপিএম রিগিং করত। তারপর এখন যখন বিজেপি রিগিং করছে তখন মমতা ব্যানার্জি এটা আওয়াজ তুলেছেন যেটা মহারাষ্ট্র তুলতে পারেনি, দিল্লি তুলতে পারেনি, যে এই করে ভুয়ো ভোটার হচ্ছে। আবার নতুন করে ইলেকটোরাল রোল সংশোধনের কথা জানানো হলো, ডুপ্লিকেট এপিক নাম্বার বাদ দেওয়ার কথা জানিয়ে দেওয়া হলো। এর পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের অবস্থান কি হয় আমাদের নজর থাকবে সেদিকেই, কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে সংসদে ঝড় তোলার পরিকল্পনা ঘোষণা করে দিয়েছে। অভিজ্ঞ মমতার ফাঁদে বিজেপি কি পা দিয়ে ফেলছে? মানে বিতর্কের ব্যাপারটা এখন কি জানেন, যে মমতা একটা ফাঁদ পেতেছেন বিজেপি তাতে পা দিচ্ছে, নাকি বিজেপি একটা ফাঁদ পেতেছে আর মমতা তাতে পা দিচ্ছেন? অনেকে বলছেন যে বিজেপি যদি বুনো ওল হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঘা তেঁতুল, তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী, মুসলিম লীগ 2 এর সরকার। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমি গর্বিত, আমি হিন্দু। বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে, বাবা কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে। আমি উনার দলের ভিতরে থেকে হিন্দুত্ব করেছি। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। যা খুশি বলে যাচ্ছেন 1 ঘন্টা 22 মিনিট, আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, খুব ভালো লাগছে। হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন। মন্দির একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই, কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। আপনাকে যে বলতে হচ্ছে আমি হিন্দু, আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। লাইনে এসে গেছেন আপনি, সুন্দর লাইনে এসে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লাইনে এসে গেছেন নাকি বিজেপির লাইন লেংথ সব ঘেঁটে দিয়েছেন তৃণমূল নেত্রী? সেই জন্যই কি রাবণের সঙ্গে মমতার তুলনা করে বসলেন রাজ্য বিজেপি সভাপতি? এটা নিয়ে বাড়ির বৈঠকখানায় বেশ মজলিসি ঢঙে আড্ডা মারতে পারেন আপনারা, কে এগিয়ে কে পিছিয়ে, কে কাকে ট্র্যাপে ফেলছে। लास्ट इलेक्शन में यानी 2021 में ममता बनर्जी को पता चल गया था कि मोस्ट ऑफ द हिंदूज दे डोंट वोटेड फॉर हार। अब क्या हुआ, उनको भगवा पहनना पड़ रहा है। मैं सिर्फ इतना ही जनता को बताऊंगा कि रावण को हमने भगवा पहनते हुए रामायण में एक बार ही देखा था, जब सीता का हरण करना था। तो ये जो स्यूडो सेकुलर है, जो एंटी हिंदू मानसिकता के है, वो जब भगवा पहनते हैं यानी सैफ्रॉन वस्त्र पहनते हैं, तो उनसे सावधानी में रहिए, नहीं सीता हरण जैसा कुछ हो जाएगा। গত কয়েকদিনের ঘটনাক্রম একটু ভালো করে ভেবেচিন্তে দেখুন। বিজেপিকে টানা হিন্দুত্বের লাইনে বল করতে দেখে স্টান্স খানিকটা বদলে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথের মন্দির গড়ছেন, তাঁরই উদ্যোগে হচ্ছে। আবার কখনো বিধানসভায় দাঁড়িয়ে বলছেন তিনি কুলীন ব্রাহ্মণ বাড়ির, বাবার কাছে চণ্ডীপাঠ শিখেছেন, বাবাকে পাড়ার লোক পণ্ডিত বলতো। কখনো বলছেন বাড়ি লাগোয়া যে শিব মন্দির, সেই শিব মন্দিরের দিকে তিনি মাথা করে শোন, ফলে কেউ তার কিছুই করতে পারবে না।
সুকান্তর মন্তব্যের নিন্দা করতে গিয়ে মুখর মুখপাত্র খেললেন এই একই লাইনে। জাতীয় স্তরের একটি গুরুত্বপূর্ণ মুখ, তাকে এইভাবে অপমান। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু ব্রাহ্মণ পরিবার থেকে এসছেন, কিন্তু তিনি মুসলিম খ্রিস্টান সহ সব ধর্মকে সমান সম্মান করেন। বাংলায় দুর্গাপুজোকে মমতা ব্যানার্জির সরকারি আর্থিক সাহায্য বিশেষভাবে করোনার সময় বাড়িয়ে দিয়েছিলেন। তখন তো এই সুকান্তবাবুদের দল তারা সব বিরোধিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো প্রমোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর কার্নিভাল করেছেন, সব ধর্মের সব ব্যাপারে তিনি সহযোগিতা করেন। এই তো আমাদের জগন্নাথ মন্দির দীঘায় উদ্বোধন হতে চলেছে, সেখানে সুকান্তবাবু যে তুলনাটি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে ওনার ক্ষমা চাওয়া উচিত। এটা হতে পারে না কোনো মহিলা মুখ্যমন্ত্রীকে এই ধরনের ভাবে আক্রমণ করছেন সুকান্ত মজুমদার। উনি অনেক ছোট, তার উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে প্রণাম করে ক্ষমা চেয়ে আসে। রাজা রায়চৌধুরীকে চেনেন? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত চরিত্র কাকাবাবু। আবার রাজনীতিতেও বিখ্যাত আর এক কাকাবাবু, ওই যে কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ। নেতাকর্মীদের কাছে তিনি এতটাই ভালোবাসার পাত্র ছিলেন এবং জনপ্রিয় ছিলেন যে তাকে সবাই কাকাবাবু নামেই চেনে এবং ডাকত। আর আজ ঠোঁট কাটায় বলবো আর এক কাকার কথা, কাকা না বলে কাকু বলা ভালো, কালীঘাটের কাকু। বঙ্গ রাজনীতিতে এই কাকুকে নিয়ে যত রাজ্যের হইচই। আর এবার কাকুর আর এক কীর্তি ফাঁস, কেন্দ্রীয় এজেন্সি ফাঁস করেছে, সেটা ঘুষ নিয়েও কিছু চাকরি দিতে না পেরে জমি বেচতে হয়েছিল। 3.5 কোটি টাকা মূল্যের জমি বেচতে হয়েছিল সুজয় কৃষ্ণকে। চার্জশিটে তেমনটাই উল্লেখ করেছে সিবিআই। কি লিখেছে তাতে? বেহালা ম্যানটনে 3টি কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন কালীঘাটের কাকু। কেন বলুন তো, কেন সুজয় কৃষ্ণকে বিক্রি করতে হয়েছিল? অরুণ হাজরা, যাকে এমনি আশপাশের লোকজন চিনু বলে চেনে, সেই অরুণ হাজরা এবং সাব এজেন্টদের চাপে জমি বিক্রি করে টাকা ফেরানো হয়েছিল। কাদের? যারা চাকরি পায়নি, চাকরি বিক্রির টাকা ফেরানোর লিখিত চুক্তি হয়েছিল অরুণ হাজরা এবং তার সাব এজেন্টদের মধ্যে, চার্জশিটে দাবি সিবিআই এর। যদিও এক্ষেত্রেও কালীঘাটের কাকুর বিরুদ্ধেই মূলত দুর্নীতির অভিযোগ সিবিআই এর। 3.5 কোটি টাকার জমি বিক্রি করলেও খাতায় কলমে সেখানে দেখানো হয়েছে 3.25 কোটি টাকা। বোঝো কাণ্ড। টাকা দিয়েও বেশ কিছু চাকরি সুজয় কৃষ্ণ ভদ্র করে দিতে পারেননি, এখান থেকেই তো প্রমাণ হলো। আর তাই নাকি অরুণ হাজরা এবং তার সাব এজেন্টরা, মানে যারা পাড়া থেকে টাকা তুলতেন, যারা চাকুরি প্রার্থী, যারা ঘুরপথে চাকরি চেয়েছিলেন, তাদের কাছ থেকে ঘুষের টাকাগুলো যারা তুলতেন, সেই কালেক্টর যারা, তাদের সঙ্গে অরুণ হাজরার একটা চুক্তি হয়েছিল, আর তাতেই ঘুষের টাকা দেয়া নেয়া। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তো আলোচনা করেইছি, কি পার্থ দা একটা দুটো চাকরি করে দিন, বলেছি তো, কেন বলবো না। দুর্নীতির সঙ্গে সম্পর্ক আমার কেন? আমার কথায় কেউ চাকরি দেবে? ফার্স্ট এটা আপনি আমায় বলুন, আমার কথায় কেউ চাকরি দেবে? সেদিনও গলা তুলে বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, কিন্তু সিবিআই এর দেওয়া সাপ্লিমেন্টারি চার্জশিটে কালীঘাটের কাকুর একের পর এক কীর্তির সামনে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ঘুষ নিয়েও চাকরি দিতে না পেরে একসময় টাকা ফেরাতে হয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রকে। বেহালা ম্যানটনে 3টি কোম্পানির নামে থাকা 37 কাঠা জমি বিক্রি করেছিলেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ। চার্জশিটে উল্লেখ, চাকরি বিক্রির টাকা ফেরানোর লিখিত চুক্তি হয়েছিল অরুণ হাজরা ও তাঁর এজেন্টদের মধ্যে। অরুণ হাজরা এই নাম নিয়ে এই সেই দিনও সরগরম রাজনীতি। তৃণমূলকে হ্যারাস করার জন্য নানা গল্প ফাঁদা হচ্ছিল, এখন সেই সিবিআই চার্জশিটে দেখা যাচ্ছে বিজেপি নেতার নাম। তাহলে তৃণমূলের নেতাদের ক্ষেত্রে একরকম হয়ে যায়, বিজেপি নেতার ক্ষেত্রে অন্যরকম হয়ে যায়। বিজেপি পার্টি তো ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে, বিজেপি পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের 1000টা অপরাধ থাকতে পারে, বিজেপি যে যোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায়। তাপস রায় যখন আমাদের দলে যোগ দেন এবং তাপস রায় যোগ দেবার পরে চিনু হাজরাও সেই নির্বাচনে তার হয়ে কাজ করেছেন। চিনু হাজরা 78 কোটি বা চিনু হাজরা টাকা তছরূপ করে ফেললেন, লোকের থেকে নিয়ে নিলেন, আর আমাদের এখানের পুলিশ জানতে পারলো না। বিষয়টা কিন্তু শুনে আশ্চর্য লাগছে না? সেই অরুণ হাজরা ও সাব এজেন্টের চাপেই কি টাকা ফেরাতে হয়েছিল কালীঘাটের কাকুকে? অত্যন্ত ভালো সদর্থক পদক্ষেপ। এতদিন পর্যন্ত যারা টাকা নিয়েছে তারা তো কেউ ফেরত দেয়নি,
ফেরত চাইতে গেলে প্রাণের ভয় আছে। নেতা একবার টাকা নিয়েছে, ফেরত চাইবে কি করে? আবার যারা টাকা দিয়েছিল লজ্জায় তারা ফেরত চাইতেও পারছে না। এই গোটা জিনিসটাই হচ্ছে একটা খুব পরিকল্পিত চক্রান্ত। প্রথমত কলকাতা শহরের বুকে 37 কাঠা জমি কোনো ব্যক্তির থাকতে পারে না। হ্যাঁ, সেই জমি তারা কী করে রাখলেন, সেই জমি বিক্রি হলো কী করে, রেজিস্ট্রারি বা কী করে রেজিস্ট্রি করলেন, এই সব কিছুর পেছনেই যদি হয়ে থাকে কাজগুলো, রাজ্য মন্ত্রিসভার মদত আছে, তা নাহলে তো হতে পারে না। সবথেকে মজার কথাটা কি জানেন, এ নিয়ে রসিকতাও চলতে পারে। টাকা ফেরানোর এই যে চুক্তিটা হয়েছিল, তাতে আবার 10 টাকার স্ট্যাম্প পেপার লাগানো হয়েছিল। ভাবুন কোথায় গেছে জালিয়াতির পরিমাণটা বা জালিয়াতির ধরনটা। কি সৎ এরা, তাই না?